আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টদেরকে স্বাগত জানাই আজকে বাংলা উচ্চারণের দ্বিতীয় ক্লাসে। গতকালকের ক্লাসে আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে উচ্চারণের সাইড নোট, এবং সাইড নোটটা তোমাদেরকে হেল্প করবে উচ্চারণের রুলস শেখার ক্ষেত্রে। আজকে আমরা সেই রুলসে প্রবেশ করব। আজকে আমরা দেখো ডান পাশে, আমার বাম পাশে হচ্ছে সাইড নোট গতকালকের ক্লাসের, আর আজকে ডান পাশে আমরা দেখাবো হচ্ছিল উচ্চারণের রুলস এক এক করে। এটা হচ্ছে বফলা নিয়ম। এই বফলার নিয়মটা আমরা প্রথমেই শেখা শুরু করব। বফলা নিয়মের 1 নম্বর নিয়মটা দেখো, বলা হচ্ছে আদ্য বফলা থাকলে সেই আদ্য বফলার উচ্চারণ সবসময় জিরো হবে। আদ্য বফলার উচ্চারণ জিরো হওয়া মানে কি? মানে আদ্য বফলা থাকলে তার কোনো উচ্চারণ হবে না। এখন প্রশ্ন আসতে পারে আদ্য বফলাটা কি? আদ্য বফলা হচ্ছে শব্দের প্রথমে যে বফলা থাকে তাকে বলা হয় আদ্য বফলা। যেমন আমি যদি একটা শব্দ বলি, যেমন দেখো ত্বক, এরপরে বললাম বিশ্বাস, এরপরে বললাম বিশ্ব। দেখো ত্বক হচ্ছে আদ্য বফলা, বিশ্বাস হচ্ছে মধ্য বফলা, আর বিশ্ব হচ্ছে অন্ত বফলা। তাহলে শব্দের প্রথমে যে বফলা তাকে বলা হয় আদ্য বফলা, শব্দের মাঝখানে যে বফলা তাকে বলা হয় মধ্য বফলা, এবং শব্দের শেষে যে বফলা তাকে বলা হয় অন্ত বফলা। এটুকু তো ক্লিয়ার। এখন আসলে আমরা নিয়মে আবার যাই। আদ্য বফলা যদি কোনো শব্দের থাকে বা দেখো, তাহলে সেই আদ্য বফলার কোনো উচ্চারণ হবে না, জিরো। কিন্তু আদ্য বফলা যেই ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকবে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা কিন্তু হবে। এই জন্য আমি এখানে দিলাম একটা টিক চিহ্ন। তার মানে এই পাশটা হচ্ছে বফলার উচ্চারণ, এই পাশটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। তাহলে আদ্য বফলার উচ্চারণ হবে না জিরো, আদ্য বফলা যার সাথে যুক্ত থাকবে তার উচ্চারণটা হবে, দিলাম টিক চিহ্ন। দেখো এখানে উদাহরণ, ত্বক। ত্বক শব্দে দেখো একটা আদ্য বফলা আছে। এই আদ্য বফলা উচ্চারণটাকে আমরা এখানে দিয়েছি, দেই নাই, কারণ আদ্য বফলা উচ্চারণ কখনো হয় না জিরো। কিন্তু আদ্য বফলা যার সাথে, এখানে আদ্য বফলা কার সাথে যুক্ত? তর সাথে। সেই তর উচ্চারণটা ঠিকই হবে ত। এবং শেষে কি আছে? ক। দেখো ত্বক, কর ওইখানে গিয়ে আমার উচ্চারণটা থেমে যাবে, উচ্চারণটা শেষ হয়ে যায়। তাই আমি এই কর নিচে একটা কি দিব? একটা হসন্ত চিহ্ন দিব। ওকে, এই গেল হচ্ছে আমাদের আদ্য বফলার নিয়ম। এখন আসলে 2 নম্বর, মধ্য বা অন্ত বফলা যদি থাকে কোনো শব্দে, তাহলে এই মধ্যর অন্ত বফলার উচ্চারণ সবসময় কি হয়? জিরো হয়। কিন্তু ওই মধ্যর অন্ত বফলা যেই ব্যঞ্জন বর্ণের সাথে থাকে সেই ব্যঞ্জনের উচ্চারণটা কি হবে? ডাবল হবে সবসময়। কেমন? যেমন দেখো বিশ্বাস। বিশ্বাস শব্দের মাঝখানে বফলা আছে, এটা হচ্ছে মধ্য বফলা। এই মধ্য বফলার কোনো উচ্চারণ হবে না, জিরো। কিন্তু মধ্য বফলা যার সাথে আছে তালব বর্ষ, এই তালব বর্ষর উচ্চারণটা ডাবল হবে। কেমন? যেমন দেখেন বয়কারের বি থাকলো, এই যে মধ্য বফলা, এর কোনো উচ্চারণ হবে না, জিরো। কিন্তু এই বফলা যার সাথে আছে সেই তালব বর্ষ দেখো ডাবল হইল। এবং এই যে আমরা সাইড নোটে বলেছিলাম, দেখো এই যে এখানে এটা খেয়াল করো, কোনো ব্যঞ্জন ডাবল হলে প্রথমটায় হসন্ত হয় এবং দ্বিতীয়টায় ওকার দিতে হয়। তাহলে দেখো এই যে এখানে বফলার কারণে তালব বসা যে ডাবল হইলো, তাহলে এই ডাবলের প্রথমটা কি হবে? হসন্ত, দ্বিতীয়টা হবে ওকার। কিন্তু আমি দেখো এইখানে তালব বসার সাথে ওকার দেই নাই। কেন আমি ওকার দেই নাই? কারণ হচ্ছে হলো, দেখো এখানে তালব বসা বফলার সাথে এই যে তালব বসার পরে একটা আকার ছিল, এই জন্য আমি এখানে ওকার দিতে পারলাম না। ওকার আমি তখনই দিতে পারবো যখন ওই ব্যঞ্জনের সাথে কোনো কার যুক্ত থাকবে না। যেহেতু এখানে একটা কার যুক্ত আছে তালব বসার সাথে, তাই আমি এখানে কোনো ওকার দিতে পারবো না, আমাকে ওই কারটাই দিতে হবে, ওই আকারটাই দিতে হবে। এই জন্য বফলার উচ্চারণটা জিরো হইলো, কিন্তু বফলার প্রভাবে তালব বসার উচ্চারণটা ডাবল হইলো। ডাবলের প্রথমটায় হসন্ত দিলাম, পরেরটায় ওকার দেওয়ার কথা, কিন্তু আকার আছে বলে ওকার দিতে পারলাম না। সবার শেষে কি আছে? দন্ত স। এই দন্ত স দেখো এখানে তালব বসা হয়ে গেছে। কেন? কারণ দেখো এই যে আমরা এখানে সাইড নোটে দেখিয়েছিলাম, দন্ত স এর উচ্চারণ যখন ইংরেজি এস এইচ এর মতো হয়, তখন সেই দন্ত স এর উচ্চারণটা তালব বসার মতো হয়ে যায়। এখন দেখো আমরা কিন্তু এটার উচ্চারণ কি করি? বিশ্বাস, বিশ্বাস। তার মানে এই শেষের দন্ত স্বর উচ্চারণটা ইংরেজি এস এইচ এর মতো হয়, এই জন্য ওই দন্ত স্বরটা হয়ে যাবে তালব বর্ষ। এবং যেহেতু এখানে আমার শব্দ শেষ হয়ে যায়, এই তালব বর্ষ নিচে আমি একটা হসন্ত চিহ্ন দিব। এ হলো বিশ্বাস। এখন আসো অন্ত বফলা, বিশ্ব। অন্ত বফলারও কি হবে না? উচ্চারণ হবে না, জিরো। কিন্তু অন্ত বফলা যার সাথে সে ডাবল হবে। তার এখানে দেখো বয়কারের বি তো আমরা দিব, এই বফলা কোনো উচ্চারণ হবে না, জিরো। বফলা কার সাথে? তালব বসার সাথে। এই তালব বসা ডাবল হবে। যেহেতু ডাবল হলো তালব বসা, তার ডাবলের প্রথমটা কি হবে? হসন্ত, পরেরটা কি হবে? ওকার। পরেরটা হবে ওকার। এখানে ওকার কিন্তু ঠিকই হইলো, কারণ এখানে এই তালব বসার সাথে অন্য কোনো কার নাই, মানে আকার, হ্রস্বইকার, দীর্ঘিকার, এমন কোনো কার যেহেতু নাই,
তাই এখানে আমি প্রথমটা হসন্ত দিলাম, পরেরটাতে ওকার দিলাম। এ গেল মধ্যর অন্ত বফলা অর্থাৎ 2 নম্বর নিয়ম। এখন আসলে 3 নম্বর নিয়ম বফলার। 4টা বর্ণ আছে, এভাবে মনে রাখবা। বদ গম, কিভাবে মনে রাখবা? বদ গম, বদ গম। এই যে ব, দ, গ আর ম, এই 4টা বর্ণের সাথে যখন বফলা যুক্ত হয় তখন বফলার উচ্চারণ পাওয়া যায়। দেখো এই জন্য আমি এখানে টিক চিহ্ন দিয়েছি। তার মানে বফলার আদ্য বফলার উচ্চারণ পাওয়া যায় না 0, মধ্যর অন্ত বফলার উচ্চারণটাও পাওয়া যায় না 0। তবে এই বফলা যখন এদের সাথে যুক্ত হয়, ব, দ, গ, ম, এই 4টা বর্ণের সাথে যখন বফলা যুক্ত হয় তখনই একমাত্র বফলার উচ্চারণটা পাওয়া যায়। এই জন্য এখানে বফলার উচ্চারণটা পাওয়া গেল টিক চিহ্ন, এবং বফলা যে এদের সাথে যুক্ত হবে এদের উচ্চারণটা পাওয়া যাবে, তাই এদের জন্য একটা কি দিলাম? টিক চিহ্ন। এখন দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে আব্বা। আব্বা শব্দে বর সাথে বফলা, তাই প্রথম বর উচ্চারণটা হইলো, পরের বর উচ্চারণটা হইলো, যে প্রথম বর উচ্চারণটা হইলো, পরের বর উচ্চারণটা হইলো। তার মানে এই যে ব এবং একটা যুক্ত বর্ণ, এটাকে ভেঙে আমরা লিখেছিলাম, এটাকে ভাঙলাম আমরা। এই যে ব আর ব কে ভাঙলাম, তাই প্রথমটা কি হবে? হসন্ত, পরেরটায় ওকার হওয়ার কথা, কিন্তু কেন হবে না? কারণ এই যে আকার আছে শেষে, তাই আকারটা দিব গেল। এখন আসে উদ্বাহু। এখানে দর সাথে বফলা, উদ্বাহু। দর সাথে বফলা যুক্ত হলে দর উচ্চারণ হবে, বফলার উচ্চারণটাও হবে। তাহলে আমি হ্রস্ব দিলাম এই যে, এরপরে দ আর ব, যেহেতু দর উচ্চারণ হবে বর উচ্চারণ হবে, তাই এই যে দ, এই যে ব আমি ভেঙে লিখলাম। ভেঙে লিখলে কি হবে? কোন একটা যুক্ত বর্ণকে ভাঙলে কি হয়? প্রথমটায় হসন্ত, পরেরটায় ওকার। দেখো এখানে একটা আকার আছে দর পরে, এই জন্য ওকার দিতে পারবো না, আমি ওই আকারটা আমাকে দিতে হবে। এরপর দেখো শেষে কি আছে? হয়ের হর্ষ উকার। আমি হয়ের হর্ষ উকার দিলাম। এখানে কিন্তু আমি কোনো হসন্ত চিহ্ন দিতে পারবো না। কেন? দেখো এই যে হর নিচে একটা রস্যকার আছে, স্বরবর্ণ আছে। এই যে আমরা বলেছিলাম, তবে স্বরবর্ণের নিচে কখনো হসন্ত চিহ্ন হবে না। যেহেতু এটা একটা স্বরবর্ণ, তাই এখানে কোনো হসন্ত চিহ্ন হবে না। এরপর আসো দিক বিদিক। এখানে দেখো গড় সাথে বফলা বসছে, কিসের সাথে? গড় সাথে বফলা। এই যে গড় সাথে বফলা, তাহলে এই গড় উচ্চারণ হবে, বফলার উচ্চারণটা হবে, উচ্চারণটা দিক বিদিক না, হবে দিক বিদিক। দিক বিদিক। যেমন এই যে দয়াকারের দিয়ে আমরা দিলাম, এরপরে গ আর ব কে আমরা ভেঙে লিখবো। গ আর ব কে ভেঙে লিখলে এই যে প্রথমটায় হসন্ত, পরেরটায় ওকার হওয়ার কথা, কিন্তু দেখো এই যে গড় সাথে একটা হ্রস্বইকার ছিল, তাই ওকার না হয়ে এই যে পরের বর সাথে এই হ্রস্বইকারটা বসলো। এরপরে বাদ থাকলো কি? দিক। এই যে দিক শেষে থামতে হয়, তাই হসন্ত, দিক বিদিক। এরপর আসো লম্ব। এই যে বদগম, বদগমের শেষেরটা ম, মর সাথে বফলা যুক্ত হয়েছে, এখানে দেখো মর সাথে বফলা, তাহলে মর উচ্চারণ হবে, বর উচ্চারণ হবে। প্রথমটায় হসন্ত, পরেরটায় কি হবে? ওকার। কারণ কি? এখানে অন্য কোনো কার নাই। তা এই ম আর বর উচ্চারণ যেহেতু হইলো দুটারই, এবং যেহেতু দুটাকে আমরা ভেঙে লিখলাম, তো কোনো যুক্তবর্ণকে ভাঙলেই প্রথমটায় কি হবে? হসন্ত, পরেরটায় হবে ওকার। এ হচ্ছে আমাদের বফলার নিয়ম। এই যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম যদি আমরা জানি এবং যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের বফলা সংক্রান্ত কোনো শব্দের উচ্চারণ আর ভুল হবে না। এবং আমরা শুধু ব্যক্তি জীবনে প্রয়োগের ক্ষেত্রে না, আমরা আমাদের পরীক্ষার খাতায়ও ইনশাল্লাহ ভালো আনসার করে আসতে পারবো, বফলা থেকে যদি কোনো প্রশ্ন আমাদেরকে দেয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা মফলা নিয়ে কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।